নমস্কার, সংস্কৃতির আড্ডায় সাথী অরুময় প্রতি শনিবার রাত ৮টা ৩০ মিনিটে 7 নিউজের ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যেই আমরা অনেকগুলি পর্ব পার করে এসেছি এবং কবি, সাহিত্যিক, মনীষীদের নিয়ে কাজ করেছি, নাট্যকার, লেখক, সাহিত্যিক, তাই না? এইবারে আমাদের যাকে নিয়ে ভাবনা, তিনি হলেন আমাদের প্রিয় কবি, বলা যায় নিকট অতীত এবং চলমান বর্তমান ও আগামী দিনগুলোর জন্য তিনি বাঙালির মনীষায় এক বিশেষ নাম, সুনীল গঙ্গোপাধ্যায়। ৭ই সেপ্টেম্বর তাঁর জন্ম আজ, তাই আমরা ঠিক করেছি তাঁর প্রতি শ্রদ্ধা জানাবো। অগাধ লেখা, তাঁর যেরকম বড় সড়ো চেহারা, সুন্দর চেহারা, বড় হৃদয়, লিখেছেনও বিস্তর। সেই বিস্তর লেখালেখির থেকে আমরা কবিতার অংশ থেকে আমরা শুধু মূলত কবিতাই, কিছু কবিতা আপনাদের চেনা, অতি পরিচিত, আর বেশ কিছু কবিতা স্বল্পশ্রুত, মানে আবৃত্তি শিল্পীরা খুব বেশি করেন না বা মঞ্চে আমরা সেগুলিকে খুব একটা শুনতে অভ্যস্ত নেই। অনেকে নিমগ্ন পাঠক আছেন, তারা পড়েন, বহু মানুষ পড়েন, আজও পড়েন, ভাবিকালেও পড়বেন সুনীল গঙ্গোপাধ্যায়। কারণ তিনি বলেই ছিলেন, কবিতার জন্যই এই বেঁচে থাকা, এমন এই লাইনগুলি। তাহলে সেই কবিতাটাই শোনাই? হ্যাঁ, নিশ্চয়ই। শুধু কবিতার জন্য, শুধু কবিতার জন্যই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। ভাবা যায় কবিতাকে কতটা গভীরভাবে ভালোবাসলে তিনি এই শব্দটি বলতে পারেন, এই শব্দ চয়ন করতে পারেন যে শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। আসলে সুনীল গঙ্গোপাধ্যায় বললেই কিন্তু অনেক উপন্যাসের নাম মনে আসে, অনেক মানে গল্পের নাম মনে আসে, সিনেমার নাম মনে আসে, কাকাবাবু চলে আসে, কত রকম মনে আসে। কিন্তু আমরা যারা কবিতা প্রেমী, তাদের সুনীল গঙ্গোপাধ্যায় বললেই এত এত কবিতার কথা মনে আসে। আর একটা কথা সাথী, আর পাঁচজনের মতোই আমরাও সুনীল গঙ্গোপাধ্যায়ের খুবই নৈকট্য পেয়েছি, স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, উষ্ণতা পেয়েছি। সত্যি কথা বলতে কি, আমার পুত্রের নাম তো আমি বায়না করেছিলাম যে সুনীল আপনাকে দিতে হবে, নভনীল তিনি নাম দিয়েছিলেন। সুতরাং সেই দিক থেকে আমরা খুব সৌভাগ্যবান, আমরা লাকি বলতে পারি। সুনীলদা জীবনটাকে খুব সহজ করে দেখতে পারতেন, কোনো রকম তার কিন্তু এরকম সব ঘোটালার ভেতরে এরকম ওইসব ছিল না, খুব সহজ ছিলেন, মানে একেবারে ছেলে মানুষের মতন সহজ। আর সুনীলদা কিন্তু সব সময় নিজেকে তরুণ ভাবতেন, মানে তারুণ্যে ঘেরা একটা মানুষ। বয়স বলে একটি কবিতা আছে, আমি একটু পড়ে শোনাই আপনাদের। আমার নাকি বয়স বাড়ছে, হাসতে হাসতে এই কথাটা স্নানের আগে বাথরুমে যে কবার বললুম। এমন ঘোর একলা জায়গায় দুপাক নাচলেও তো ক্ষতি নেই, ব্যায়াম করে রোগা হব, সরু ঘেরের প্যান্ট পরবো, হাসতে হাসতে দম ফেটে যায়। বিকেলবেলায় নীরার কাছে বলি, আমার বয়স বাড়ছে, শুনছো তো, ছাপা হয়েছে। সত্যি সত্যি বুকের লোম, জুলপি, দাড়ি কাঁচায় পাকা, এই যে দেখো, চেয়ে দেখো, দেখে সবাই বলবে নাকি ছেলেটা কই, ও তো লোকটা। এসব খুব শক্ত ম্যাজিক, ছেলে কিভাবে লোক হয়ে যায়, লোকেরা ফের বুড়ো হবে এবং মরবে, আমিও মরব,
আরো খানিকটা ভালোবেসে, আরো কয়েকটা পদ্য লিখে আমিও ঠিক মরে যাব, কি তাই না? ঘুরতে ঘুরতে কোথায় এলুম, এ জায়গাটা এত অচেনা। আমার ছিল বিশাল রাজ্য, তার বাইরেও এত অসীম। শরীরময় গান বাজনা, পালক ফেলতো, মায়া জাগে। এই ভ্রমণটা বেশ লাগলো, কম তো কিছু দেখা হলো না। অন্ধকারে মধুর লাগে। তোমার হাতটা দাও তো, সুগন্ধ নি নীরা। শুধু তোমার কাছে এসেই বুঝি সময় আজও থেমে আছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি নীরা। ঠিক। এই প্রসঙ্গে মানে আমার একটা আক্ষেপ, সারা জীবনের আক্ষেপ সেটা। বেশ সুনীলদা বেঁচে থাকা অবস্থাতেই, মানে তার চলে যাওয়ার বেশ কিছুদিন আগেই, মানে বেশ কয়েক বছর আগে থেকেই একটা প্ল্যানিং চলছিল যে তোমার নাম সাথী, হ্যাঁ, আর সুনীলদার স্ত্রীর নামও সাথী। তো সুনীলদার কাছে এরকম প্রস্তাব মানে আমরাও রেখেছিলাম এবং সুনীলদাও তাতে সম্মত হয়েছিলেন যে তখন তো ক্যাসেটের যুগ, ক্যাসেটের এক পিঠে থাকবে অরুময় সাথী, আর ক্যাসেটের অপর পিঠে থাকবে সুনীল সাথী। এবং কি নামটাও ঠিক হয়েছিল, এই আমি নীরা। এরম একটা নামকরণের মধ্যে দিয়ে সুনীলদা চেয়েছিলেন আমরা যেন সেইটা, আমাদের দুর্ভাগ্য সেটি আর হয়ে ওঠে। জীবনে অনেক আক্ষেপের মধ্যে এটি একটি বড় আক্ষেপ। কিন্তু তার মানে এই নয় যে কেউ কথা রাখেনি, তা বলবো না। আসলে সুনীলদার কথায়, তার দেখা জীবনে অনেক অনেক মানুষের হয়ে তিনি লিখেছেন, কেউ কথা রাখেনি। একেবারে খুবই পরিচিত কবিতা আপনাদের, তবু পড়ি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমারে আমি 3 প্রহরীর বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্মফুলির মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধে ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না।
এটা এই কবিতাটা মানে তুমি রেকর্ডও করেছিলে, এই প্রসঙ্গে সুনীলদা বলেও ছিলেন। হ্যাঁ, সেটার কথাই একটু যদি বলো। দুটো কথা আমি জিজ্ঞাসা করেছিলাম যে সুনীলদা, আমি ওই মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমারে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। এই নিয়ে যাব তো লেখা নেই, নিয়ে যাব লেখা বড় আছে। হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। তো আমি ওটা বলেছি, সুনীলদাকে শুনিয়েছি। তো সুনীল গঙ্গোপাধ্যায় বললেন, তুমি তো ঠিকই করেছো, কিন্তু এই ইন্টোনেশন কোথায় পেলে? তো আমি বললাম, আমার বাড়ি পানিহাটি, গঙ্গার ধারে, আর মাঝি মোল্লাদের সঙ্গে আমাদের ছোটবেলা থেকেই খুব সখ্যতা। আমরা ওই নৌকোয় চেপে গঙ্গায়, মাঝ গঙ্গায় গিয়ে ঝাঁপ দেওয়া, সাঁতরে ফিরে আসা। তো ওই আমার লক্ষিন্দার মাঝি ছিলেন, তাকে দিয়ে বলিয়ে বলিয়ে ইন্টোনেশনটা আমি এনেছিলাম। উনি খুব খুশি হয়েছিলেন। মানে কবির অনুমতিক্রমেই তুমি এটা এভাবে বলো? হ্যাঁ, একদমই তাই। মানে কবি অনুমতি দিয়েছে। হ্যাঁ, কারণ লেখাটা তো তাই নেই, সেজন্যই বললাম যে প্রসঙ্গটা যদি বলো। আরো একটা ব্যাপার, 33 বছরের কথা উনি বলেছিলেন, যে স্বাধীনতা 33 বছরের পর। আমি জিজ্ঞাসা করেছিলাম যে 33 বছরটা কেন, ওই সংখ্যাটি ওই সময় তখন ওটা লিখেছিলেন বলে, বা ওইটা মাথায় রেখে লিখেছিলেন বলে উনি বলেছিলেন, এই আর কি। আমি এবার একটি অন্য কবিতায় যাই। আমি কম শুনেছি কবিতাটি কাউকে বলতে, আমি আমার মতন করে একটু শোনাচ্ছি। দ্বন্দ্বযুদ্ধ। কাল ভোরবেলা আমি শয়তানকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছি। লাইব্রেরির মাঠে কাল অসি খেলা হবে। হৃদয়, উদ্বেলিত হইও না, বাহু সমুদ্যত থাকো, স্নায়ুরাশি সতর্ক, চোখ তোমার চিনতে পারা চাই শয়তানের চোখের গতি। কাল জীবন মরণ অসি খেলা, কাল জিততে হবে। ভিড়ের মধ্যে শয়তান আমার কাঁধে হাত রাখতে চেয়েছিল। সে আমাকে অনুসরণ করেছে পাহাড় চূড়ায়। শালঙ্কারা পৃথিবীর দিকে তাকিয়ে সে অট্টহাসি হেসেছে। আমি তার মুখে কলমের কালি ছিটিয়ে দিয়েছি। শয়তানের একটা দাঁতের রং কালো, চোখের মণি দুটো হলুদ বর্ণ, তার 10 আঙুলে 6টা লোভের আংটি। সে আমাকে কেল্লার প্রান্তরের কথা বলেছিল, আমি তাকে আহ্বান করেছি লাইব্রেরির মাঠে। সেখানে আমি আর একা থাকবো না। শত 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 মনীষার দীর্ঘশ্বাসের মধ্যে অসি খেলা হবে কাল সকালে। যদি প্রতিপক্ষ জেতে, সমস্ত গ্রন্থের পৃষ্ঠা ছাই হয়ে যাবে। কি সুন্দর করে উনি বলেছেন না, মানে দ্বন্দ্বযুদ্ধের মধ্যে দিয়ে দোতনা, বইকে লেখাপড়াকে জিতিয়ে দেওয়া। যে আমাকে কেল্লার মাঠে রেখেছিল, আমি তাকে লাইব্রেরির মাঠে রেখেছি। শক্তি, পেশি শক্তি আর ওই সেই একই কথা, অসিত থেকে বসির শক্তি বেশি। একই কথা কি অদ্ভুত রূপক ভাবে লিখেছেন। আরো একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে কবি সাহিত্যিক মানেই তারা স্বদেশ প্রেমী, এর মধ্যে কোনো ভুল নেই। দেশে দেশে কালে কালে পৃথিবীতে কবি সাহিত্যিকরা দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছেন সব দেশের মানুষকে। সুনীলদাও লিখেছেন পরিচিত কবিতা, আমি আর সাথী দুজনে মিলে একটু পড়ছি, কিন্তু কিভাবে বর্ণনা করেছেন এই লেখা। যদি নির্বাসন দাও, যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরে ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোয় বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা ফেরারি। শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি,
বৃষ্টিতে চিক্কন, তবু এক একটি অপরূপ ভোর। বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা, বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকমিক খেলা, বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণ, শঠ তঞ্চকের এত ছদ্মবেশ, রাত্রির শিশিরে কাঁপে ঘাস ফুল। এ আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরে ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পারে বসে আছে বক। আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক। আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি, মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি। নিইনি কি খেজুর রসের ঘ্রাণ, শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, এ আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ভাবা যায় মানে দেশকে ভালোবাসার কি চমৎকার ভাবে মানে মুগ্ধতা এনে দেয়, যে যদি তুমি আমাকে নির্বাসন দাও, পাঠিয়ে দাও অন্য কোথাও, আমি মরে যাব তাও ভিয়াচ্ছা, কিন্তু আমি আমার দেশকে ছাড়ব না। এক কিন্তু অদ্ভুত গভীর কথা। আরো গভীর কথা কতভাবে বলেছেন তিনি। আসলে কবি সাহিত্যিকদের কাজটাই বোধহয় তাই, এত তারা পর্যবেক্ষণ করতে পারেন এবং সেই সব জিনিসগুলো তাদের এত ভেতরের তন্ত্রীতে বেজে যায়, ছুঁয়ে যায় সেগুলো, এবং সেগুলো তারা প্রকাশও করতে পারেন আমাদের জন্য। সেরকমই একটা প্রকাশের কথা বলবো সাথী। এই কবিতাটা পড়তে খুব ইচ্ছে করছে, ধাত্রী নাম কবিতাটির। ওই দেখা তো পাল্টে যায়, মানে কবিরা যেভাবে দেখেন আমি আপনি তো বোধহয় তত তীক্ষ্ণ তত গভীর আমরা দেখি না। শিয়ালদার ফুটপাতে বসে আছেন আমার ধাইমা, দুটো হাত সামনে পেতে রাখা, ঠোঁট নড়ে উঠছে মাঝে মাঝে। যে কেউ ভাববে দিনকানা এক হেঁজিপেঁজি 72-এ রিফিউজি বুড়ি। আতুর ঘরে আমার মুমূর্ষু মায়ের কোল থেকে উনি একদিন আমাকে বুকে তুলে নিয়েছিলেন। এর ডাঁটো শরীরের স্তন্য পান করেছিলুম, প্রতিদিন শুষে নিয়েছি রক্ত। ধাইমার কুঁড়োর গন্ধ মাখা বুকে শুয়ে আমি চিল কান্না কেঁদেছি। রোদ্দুরে পা ছড়িয়ে বসে আমাকে তেল মাখাতে মাখাতে কত আদিক্ষেতা করতেন। মামাসিদের কাছে পরে অনেকবার শুনেছি সেই গল্প। আমার ভেদ বমির সময় অমাবস্যার মধ্যরাত্রে স্নান করে তুলে এনেছিলেন গন্ধবাদালির পাতা, সত্যপীরের দরগায় মানত করেছিলেন আমলকি। প্যান্টের পকেটে হাত দিয়ে আমি সিকির বদলে 10 নয়া খুঁজছিলাম। দিনকানা বুড়ি চাইছিল, 2 পয়সা দে বাবা। ধাইমা, তুমি প্রথম আমার চোখ ফাঁক করে দিয়েছিলে গোলাপ জল, দেখিয়েছিলে পৃথিবী। ধাইমা, এ কোন পৃথিবী আমাকে দেখালে? বুড়ি সর্বনাশিনী, আমাকে কেন বাঁচিয়ে রেখেছিলি এই অকল্পনীয় পৃথিবীতে? আমি আর কত কিছু হারাবো। মানে তার তীক্ষ্ণতা, একেবারেই একই শব্দ মাথায় এলো, তার তীক্ষ্ণতা, তীব্রতা, মানে নিজেও যে অসহায়, সেও পারছে না ধাইমাকে এনে রাখতে, অথচ ধাইমার ওই হাল। এবং পার্টিকুলার উনি যে শিয়ালদা স্টেশনে ধাইমাকে দেখেছেন ওটা ওনার নয়, মানে যে কোনো কারোরই ধাত্রীমা একদমই। কিন্তু আমরা তখন ওইটাই করি। ঠিক
নিজেদের সিকিউরিটির কথাই ভাবি আমরা। আমি এখন শোনাই বড় মানুষের ঝি। ধাইমার কথা হলো, এবার বড় মানুষের ঝিয়ের কথাই শোনাই একটু। আরে ছি 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 ছি, পাড়ার লোকে বলবে কি রাত দুপুরে বাড়ি ফিরছে বড় মানুষের ঝি। সন্ধেবেলা মশারি ফেলে যারা ঘুমোতে যায়, মাঝরাত্রে হুরুস থারুস সবাই বারান্দায়, ওই এলো কি না এলো না, সঙ্গে আছে কে, পাড়ার যত হুলো বেড়াল কোমর বেঁধেছে, রাস্তাখানা ছটফটাচ্ছে, তারও এমন দশা, গাছগুলো নিথর চুপ, বন্ধ পাতা খসা, গাড়ি থামবে চণ্ডীতলায়, বাকি পথটা হাঁটা, ভয় পায় না, আঁচল ওড়ায়, জমদুয়ারে কাঁটা, কোথায় যায় চরম দুটি টলমলে না সোজা, বড় মানুষের ধরন ধারণ সহজ নাকি বোঝা, অঙ্গখানি সোনার বর্ণ, সোনার ভরি কত, অমন মেয়ে হাত ঘুরলেই আসবে শত শত, এক এক রাত ভোর হয়ে যায় তবুও আসে না সে, পোড়া কপাল, সে নাকি আজ ছাদে রয়েছে বসে, অপসরা না কিন্নরি গো এলো আকাশ পথে, কোন সিনেমার নায়ক তাকে উড়িয়ে আনলো রথে, হাসিতে যার মুক্ত ঝরে মেঘ বরণ কেশ, ধরা ছোঁয়ার বাইরে যারা দেখে নির্নিমেষ, ওগো কন্যে তুমি হঠাৎ লক্ষ্মী মেয়ে হলে কি যে বিপদ হবে বলো তো পাড়ার দঙ্গলে। গল্প নেই, রাত্রি জাগা হবে কিসের টানে, সবাই ফের চক্ষু গরম করবে দিনুমানে, বড় মানুষের মেয়ে তোমায় মন্দ হলেই মানায়, নইলে কেন জন্মালে না ওদের গরিব খানায়। কি অদ্ভুত, কিরকম তীক্ষ্ণ দেখার ভঙ্গি। বড় মানুষের যে যেমন হলো, তেমনি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ডাকঘর, তাতে অমল আর সুধা, তাদের যে কেমিস্ট্রি, সে তো আমাদের বাঙালি জীবনের চিরকালীন গাথা। সুনীলদা অন্যভাবে অন্য রকম করে একটি কবিতা লিখেছিলেন, সুধা মনে আছে? তিনজন অমলকে চিনি, তারা কেউ ডাকঘরের নয়, দুজনই ঘনিষ্ঠ বন্ধু, অন্যজন এখন বিদেশে। প্রবাসী অমল বেশ স্বাস্থ্যবান, যেমন দরাজ বক্ষ তেমনি বিশাল সুখী, মদ্যপানে খুব নামডাক। আরেকজন টালিগঞ্জ থেকে রোজ শিয়ালদা এসে ঘড়ির দোকানে বসে, ঘড়ির কাঁটার সঙ্গে ঘুরে। অপরটি জাহাবাজ শব্দ সওদাগার, আমাকেও মাঝে মাঝে বুঝিয়েছে জীবনের মানে। তার স্ত্রীকে দুপুরে একলা দেখি পার্ক স্ট্রিটে, সে কথা বলিনি। তিনজন অমলকে চিনি, তারা কেউ ডাকঘরের নয়। রূপালী পর্দার মতো বৃষ্টি ওরে, ভোরবেলা ভেঙে যায় ঘুম, বাড়ির সামনে রাস্তা এত চেনা, তবু যেন মনে হয় চলে গেছে অনন্ত সন্ধানে। গাছগুলি বাউলের মতো হাত বাড়িয়েছে আকাশের দিকে, ফেরিওয়ালা আজ এক অন্য সুরে গান গেয়ে গেল, আমার চমক লাগে 1,00,000 রোমের শিহরণ। জানালার গরাদ ধরে দাঁড়াতেই টের পাই আমি বন্দি, যা কিছু কাজের ছিল সকলই অচেনা। তখন হঠাৎ সেই তিনজন অমল এসে একসঙ্গে কাতর গলায় প্রশ্ন করে, সুধাও কি ভুলেছে আমাকে? কেমন অন্য অন্যভাবে দেখতে পারতেন না পুরো। আর সাথী বলি, এই কবিতাটা পড়ার একটা কারণ আছে। আমাদের এই অনুষ্ঠান শুনে আমাদেরই খুব স্নেহ করেন, আমরা তাঁর স্নেহভাজন। সাথীকে তো অত্যন্ত বেশি স্নেহ করেন, আমাকেও করেন ভগীরথ দা, তাঁর লেখারও আমরা ভক্ত। তিনি বলেছিলেন, তোমরা সবসময় বাচিক শিল্পে
পরিচিত কবিতাই বলো, এমন কেন কবিতা হয় না যে কবিতার মধ্যে দিয়ে অনেক বেশি কাব্য সুষমা প্রকাশ পায়, আর একটা উত্তরণ হতে পারে, দোতনা থাকতে পারে। তো সেই কথা ভেবেও আমরা কয়েকটা কবিতা, তার যে সুপরামর্শ আমরা রেখেছি এই পর্বে। কাকে যে বলি, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। দিনের বেলায় ছিল আঁকিবুকি জীবন, একটা কবিতা পড়ে মন ভালো হয়ে গেল। এ কথা কাকে যে বলি, কেই বা বুঝবে। বৃষ্টি এলো কি এলো না, আকাশ মেঘলা, লুপ্ত চাঁদ। আমার একটা হারানো বোতামের জন্য কষ্ট হলো। এ কথা কাকে যে বলি, কেই বা বুঝবে। বুঝবে না, আসলে বোঝানো যাবে না। আত্মপাগলামির এক নিভৃত জগৎ। তোমাকে মুখোশ পরতেই হবে, ভরং দেখাতেই হবে। তোমার নকল কণ্ঠস্বর নাটকের মতো উঠবে, নামবে, তুমি হাসবে। আসলে আসলে আমি যে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছি, কেউ বুঝবে না, বোঝানো যাবে না। কাকে যে বলি না, মানে কিরকম ভাবে তার ভেতরের জিনিসটাকে অনেক বেশি মানুষের কথাই তিনি রিপ্রেজেন্ট করছেন। অনেক অনেক মানুষের কথা। এই যে শুধু সুনীল গঙ্গোপাধ্যায় তার নিজের কথা বলছেন তা নয়, আমরাও এক সময় ফিল করি এগুলো। স্বাতী আমার থেকে বয়সে খানিকটা ছোট, কিন্তু আমরাও আমাদের শৈশবে খুব বড় মাপের কবিদের কাছে যাওয়ার সুযোগ পাইনি। হ্যাঁ, মানে যখন কাজী নজরুল চলে গেলেন এই মর্তধাম ছেড়ে, তখন তো তিনি অন্য ইয়েতে রয়েছেন। আমাদের কখনো কাজী নজরুল ইসলামকে দেখার সৌভাগ্য সুযোগ হয়নি, সুনীলদার হয়েছিল। কিন্তু আমাদের আবার যৌবনে আমরা পেয়েছি সুনীল গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তারাপদ রায়, এদেরকে আমরা পেয়েছি। আবার জয় গোস্বামী, সুবোধ সরকার, তাদেরও তো নিশ্চিত করে এখনো পাচ্ছি। সুনীল গঙ্গোপাধ্যায় একবার কাজী সাহেবকে দেখতে যেতে পেরেছিলেন, তার স্কুলের শিক্ষক নিয়ে গেছিলেন। কবির উপহার বলে একটি কবিতা, চমৎকার লেখা, তার একটা স্মৃতিকথাই বর্ণনার মতন করে উঠেছে, যা প্রায় একটা মানে কবিতার মতোই কাব্যরূপ পেয়েছে। ছায়া সিনেমার মঞ্চে দাঁড়িয়ে আমার অল্প বয়স 9 কি 11, হাত মুঠো করে চেঁচিয়ে পড়ছি কবিতা, বলবীর চির উন্নত মমশির। সামনেই বাবা, ভয়ে উদ্গ্রীব, যদি ভুল করি, যদি মুখস্থ ফসকায়। আমি নির্ভয়, সেই সভাঘরে খুদে আবৃত্তিকার, হাততালি কম পাইনি এবং একটা রূপোর মেডেল। বাংলা স্যার একদিন নিয়ে গেলেন কবির কাছে, জন্মদিনের উৎসব, কত ভক্ত, কত ফুলটুল, কবি রয়েছেন নির্বাক, চোখ কারুকেই দেখছে না। প্রণাম করেছি, পিঠে খোঁচা মেরে স্যার বললেন, শোনাও, কবিকে শোনাও সেই কবিতাটা। অন্য অনেক লোকেরা তারাও বলল, শোনাও ও খোকা, শুরু করো শুরু করো। কিন্তু আমার গলা থেকে আর বেরোলো না কোনো শব্দ। পালাতে পারলে বাঁচি, ভিড় ঠেলে কি করে যে কোথায় লুকোবো, ভয়ে লজ্জায় কুঁকড়ে মুকড়ে আমি যেন অদৃশ্য। অত গোলমাল, অত স্তব স্তুতি কবি সহ্য হলো না। গলার মালাটা এক টানে ছিঁড়ে দিলেন, ছড়িয়ে ছিটিয়ে, আর একখানা ফুল ছিটকে পড়লো আমার বুকের উপর। চট করে সেটা তুলে নি, কেউ দেখলো কি দেখলো না, সেই ফুলখানা আজও রাখা আছে আমার খাতার ভাঁজে। সত্যি তো, এ একেবারে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার মতনই ওই ফুল, না? ঠিক ঠিক, কবির কাছেও সেভাবেই ধরা দিয়েছে। আমরা কি শেষ করবো আরেকটি? হ্যাঁ, মানে এমন একটি কবিতা দুটো পর্ব বা পর্ব ভাগ রয়েছে, যেটার সঙ্গে যেটার মিল আছে।
সুনীলদা আর পাঁচজন উদারপন্থী মানুষের মতোই মনে করতেন যে কোনো বিশেষ কোনো জাতি প্রজাতি ধর্ম একে অপরকে তারা ঘৃণা করবে এটা কখনোই চায়নি। একেবারেই একে অপরের কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই সেটা চান না। হ্যাঁ, এবং এই পৃথিবীটাই তো একটা দেশ। উনি বারবার কিন্তু ওর লেখায় সে কথা উঠে এসেছে। আমরা শোনাচ্ছি রাত পাখির ডাক। হ্যাঁ, মানে সুনীল গঙ্গোপাধ্যায় বলতে চেয়েছেন যে ধর্মের কারণে বা তোমার শিকড় জমে আছে যা তুমি আগে থেকে শিখেছো পরিবারতন্ত্রে বা সমাজতন্ত্রে, সেইটার কারণে অন্য কেউ এলো যে তোমার মানে তাকে আঘাত করা হয়ে যায়, এই আঘাতটা না বুঝে, এবং সেই আঘাত অনেক তীব্রও হয়। হ্যাঁ, এবং তুমি যে আঘাত করতে চাইছো তা নয়, কিন্তু কোনো একটা নির্দিষ্ট তোমার ওই ভেতরে রয়ে গেছে, সেখান থেকে সংস্কার থেকে তুমি আঘাত করছো। সেটা নিয়েই লেখা এই কবিতা রাত পাখির ডাক। আমার ঠাকুমা এক বৃষ্টি ধোয়া আশ্বিনের সকালে পুজোর ঘরে বসেছিলেন বেলে পাথরে গড়া রাধা মাধব মূর্তির সামনে। হঠাৎ জবা নামে এক কিশোরী আর তার খেলার সাথী নীলোফার ঢুকে পড়ল সেই ঘরে। দুজনেরই বয়স 11, দুজনেরই ডুরে শাড়ি পরা, মাথায় একই রকমের বিনুনি। ঠাকুমার মুখের হাসি মুছে গিয়ে উঠে এলো ত্রাস। জবাকে দেখলেন না, নীলোফারের দিকে তাকিয়ে বলে উঠলেন, আরে কি সর্বনাশ, তুই এ ঘরে ঢুকে এলি? গেল গেল, সব অনাচ্ছিষ্টি, অপবিত্র হয়ে গেল, দূর হ ছেমরি। জবা হতবাক, লজ্জায় অপমানে পাশুটে হয়ে গেল নীলোফারের মুখ। সে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। সেই সময় জানলা দিয়ে লাফিয়ে নেমে এলো ঠাকুমার পোষা বেড়ালটা, তার দুপায়ে কাদা মাখা। ঠাকুমা জেনে গেলেন না তার জন্য একদিন এই দেশটা ভাগ হবে, লক্ষ লক্ষ পরিবার তছনছ হয়ে যাবে, ধুলোয় গড়াবে অসংখ্য মানুষের লাশ। ঠাকুমা জেনে গেলেন না তিনি নীলোফারকে দূর হ বলেছিলেন, হয়তো ক্রোধ বা ঘেন্নায় নয়, খানিকটা স্নেহ মিশ্রিত ভর্ৎসনায়, খানিকটা রক্তবাহিত সংস্কারে। তার ফলেই সে কত দূরে চলে যাবে, তেপান্তরেরও ওপাশ। জবা ও নীলোফারের সন্তান সন্ততিদের কখনো দেখা হবে না। বেলে পাথরের মূর্তি দুটো আর বেড়ালটা, তারাও কিছু বুঝলো না, নিঃশব্দে নিশ্চিহ্ন হয়ে গেল একদিন। আমার অতি দয়াবতী মহিমাময়ী ঠাকুমা শীতকালে কত কম্বল বিলি করতেন হিন্দু মুসলমান নির্বিশেষে গরিব দুঃখীদের। তবু এত বড় সর্বনাশ হয়ে গেল তার ঠাকুর ঘরের জন্য। এটারই পরবর্তী যদি পার্ট বলি আমরা, সুনীল গঙ্গোপাধ্যায় ওপারে গেছেন তার পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের জমি বাড়ি দেখতে। সাথী গঙ্গোপাধ্যায় রয়েছেন তার সঙ্গে। এইটার পরের পার্টটা, চারপাশে ধ্বংসস্তূপ, তার মাঝখানে একটা সদ্য নতুন বারান্দাওয়ালা কোঠা বাড়ি। এই ভূমি আমাদের পিতৃপুরুষের ভিটে, কিন্তু বাড়িটা আমাদের নয়। রাত্রির প্রহরে সব লোকজন চলে যাবার পর এক খাটে শুয়ে আছি আমি আর সাথী। এটা সাথীর না দেখা শ্বশুর শাশুড়ির গ্রাম, মূল বাড়ি, যদিও নিশ্চিহ্ন। ঘুম আসবার আগে সে কি ভাবছে আমি জানি না। চতুর্দিকে প্রচুর গাছপালা, কিন্তু আমি যাদের চিনতাম সেই সব মানুষ ও প্রকৃতি কিছুই নেই। উঠোনের জাম্বুরা গাছটি ছিল আমার খুবই প্রিয়। 55 বছর পর সে গাছ আর থাকবে কি করে? উঠোনটাই তো নেই। নিজেকে প্রশ্ন করছি, কেমন লাগছে হে? এই অনুভূতির ব্যাখ্যা করা খুবই কঠিন। কেনই প্রিয় গ্রাম ছেড়ে গিয়েছিলাম? এই প্রশ্ন আকাশের কালপুরুষকে জিজ্ঞাসা করা উচিত, কিংবা যারা আগুন জেলে মানচিত্র কাটাকুটি করে। কি যেন একটা রাত পাখি ডাকছে।
দেশভাগের পর আমাদেরও অনেক পরে আমার জ্যাঠামশাই এই ভিটেমাটি ছেড়ে চলে গিয়েছিলেন যারা পাকিস্তান দাবি করেছিল তাদের ভয়ে। বাবা জ্যাঠারা কেউ তো বেঁচে নেই। অর্ধেক শতাব্দীরও পরে আমি গাঙ্গুলি বাড়ির ছেলে ফিরে এসেছি। ফিরতে তো চাইনি, বুকের মধ্যে গ্রামটা রয়ে গেছে, কিন্তু আমি তো এখন সারা পৃথিবীর নাগরিক। তবু আমাকে ফিরিয়ে এনেছে এই মাইজপাড়া গ্রামেরই মানুষ রাজ্জাক হাওলাদার। সেও এখন থাকে পৃথিবীর অন্য প্রান্তে। আমরা দুজনে কেউই দেশভাগের শরিক নই। আমাদের পরিত্যক্ত এই ভিটে আমি এসে বাড়ি বানাইনি, এটা রজ্জাকেরই কল্পনা। এখানে স্কুল হবে, লাইব্রেরি হবে, মেলা হবে, রাত্রির বেলা পাত পেড়ে পাশাপাশি খাচ্ছে হিন্দু মুসলমান। দেশভাগের ইতিহাসে এ ঘটনারও স্থান থাকা উচিত নয়। আমার কিছুতেই ঘুম আসছে না, রাত পাখিটা ডেকেই চলেছে। এমন একটা রাত ঘুমিয়ে নষ্ট করার কোনো মানে হয় না। মনে পড়ছে অস্পষ্টভাবে আমার ঠাকুমার চেহারা, প্রাচীন স্নেহের হাতে আমার মাথায় হাত বুলিয়ে আদর করছেন তিনি, আর নীলোফারের মুখটা মিলে মিশে গেছে আমার অল্প বয়সী মায়ের সঙ্গে। কিরকম ভাবে মিলিয়ে দিতে পারেন না? শুধু মিলিয়ে নয়, সাথে আরো একটা জিনিস লক্ষ্য করো, আমাদের ভেতরেও যদি এমনই হতো যে আমরা যেন একেবারে নিজেদের রক্তের মধ্যে দেশ, স্বাধীনতা, মানুষ, তাদের প্রত্যেকের স্বধর্ম, তাদের নিজস্ব কৃষ্টি, সৃষ্টি, সংস্কৃতি, এর যদি মানে সত্যি সত্যি মূল্যায়ন করতে পারতাম এবং আমরা যদি সবাই সবাইকে সম্মান করতাম, কত ভালো হতো না আমাদের এই পৃথিবীটা। শুধু যে আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ এইসবের কথা বলছি, গোটা পৃথিবী জুড়েই মানুষ মানুষকে সম্মান করার যে বিষয়টা। সুতরাং সুনীলদার জন্মদিনের ঠিক এই প্রাক সন্ধ্যায় আমাদের এই নিবেদন আমরা রাখলাম সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে। আপনারা প্রতি শনিবার রাত 8:30টায় 7 নিউজের ইউটিউব চ্যানেলে দেখুন সংস্কৃতির আড্ডায় সাথী অরুময়, এবং আমরা পরের পর্বেও সুনীলদারই কবিতা শোনাবো, আরো অনেক মণিমুক্ত নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।